অধিকাংশ রাজনীতিবিদকে খুবই খারাপ মনে হয়েছে আপনার। তারা ভিতরে যা বলে, বাইরে যা বলে এবং তারা বক্তৃতায় যতটুকু পারদর্শী, জনগণকে ভালোবাসার কথা বলে, সেটা তারা আসলে জনগণকে, রাষ্ট্রকে অত ভালোবাসে না। অধিকাংশ রাজনীতিবিদদেরকে খুব অসৎ মনে হয়েছে আর কি, এবং অযোগ্য মনে হয়েছে অধিকাংশ রাজনীতিবিদদেরকে, যারা আসলে রাজনীতি করবার যোগ্য না, অথবা কর্মী হওয়ার যোগ্য, অথবা ধরেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্য, এমপি মন্ত্রী হয়ে গেছে। খুবই এটা আমাকে খুব কষ্ট দেয়, পীড়া দেয়। অথচ আমি কথা বলে দেখেছি বাংলাদেশ রাষ্ট্রে এমপি মন্ত্রী হওয়ার জন্য আরও যোগ্য মানুষ ছিলেন, কিন্তু এই দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট, দলীয় তোষামোদী, এটা রাষ্ট্রকে রাজনীতিকে নষ্ট করে দিয়েছে। রাজনীতিতে এসে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা কি? রাজনীতিতে আসার পরের অভিজ্ঞতা হচ্ছে যে অধিকাংশ রাজনীতিবিদকে খুবই খারাপ মনে হয়েছে আপনার। তারা ভিতরে যা বলে, বাইরে যা বলে এবং তারা বক্তৃতায় যতটুকু পারদর্শী, জনগণকে ভালোবাসার কথা বলে, সেটা তারা আসলে জনগণকে, রাষ্ট্রকে অত ভালোবাসে না। অধিকাংশ রাজনীতিবিদদেরকে খুব অসৎ মনে হয়েছে আর কি, এবং অযোগ্য মনে হয়েছে অধিকাংশ রাজনীতিবিদদেরকে, যারা আসলে রাজনীতি করবার যোগ্য না, অথবা কর্মী হওয়ার যোগ্য, অথবা ধরেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্য, এমপি মন্ত্রী হয়ে গেছে। খুবই এটা আমাকে খুব কষ্ট দেয়, পীড়া দেয়। অথচ আমি কথা বলে দেখেছি বাংলাদেশ রাষ্ট্রে এমপি মন্ত্রী হওয়ার জন্য আরও যোগ্য মানুষ ছিলেন, কিন্তু এই দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট, দলীয় তোষামোদী, এটা রাষ্ট্রকে রাজনীতিকে নষ্ট করে দিয়েছে। দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে রাজনীতিতে আসার পরে, সেটা হচ্ছে যে দলগুলোর ভিতরে যে তোষামোদী এবং স্তুতি দেখলাম, বড় দল থেকে ছোট করে ছোট দল, এবং ইসলামিক দলগুলোর ভিতরেও দেখেছি, যারা ব্যক্তি পূজাটা এত বেশি এস্টাবলিশ করে ফেলেছে, পীরালি চালু করেছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে দেখবে পীর আছে। বামপন্থী দল বলেন, মধ্যমপন্থী দল বলেন, ডান ঘরানার দল বলেন, সব দলের ভিতরে পীর আছে। এই পীর পূজার রাজনীতি চলছে এখানে, এবং দলের ভিতরে গণতন্ত্র নয়, সমালোচনা করা যায় না, ন্যায্য কথা বলা যায় না, যেটা আমাদের জন্য খুব দুঃখজনক আর কি। তৃতীয়ত দেখলাম, যেটা আমার অবজারভেশন, সেটা হচ্ছে রাজনীতিবিদদের পেশা নাই। অলমোস্ট কোনো রাজনীতিবিদদেরই আপনার রুটি রুজির কোনো পেশা নাই। এই রুটি রুজির পেশা না থাকার কারণে যেটা হয়েছে, রাজনীতি দিয়ে ইনকাম করে খাওয়া, চলাফেরা করা একটা বাজে সিন্ডিকেট কালচার ডেভেলপ করেছে। এই জন্য দেখবেন যে বাংলাদেশে কিছু ব্যবসা, রাষ্ট্রের কিছু কাজ কখনো পেশাদারিত্বের সাথে কর্পোরেট স্টাইলে হয় না। আপনি দেখবেন যে বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা কোনো দল কর্পোরেট করে না। অথচ আমি নিজে জানি, আমাকে এটা যিনি ডিল করেছেন যে আমলা, তিনি বলেছেন লেবাননের একজন বিজনেসম্যান বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনাতে $1 বিলিয়ন, প্রায় 12-13 হাজার কোটি টাকা উনি ইনভেস্ট করতে চাইছেন। কিন্তু বাংলাদেশের তখনকার যে রাজনৈতিক দল, আমলারা মিলে চাঁদাবাজি সব কিছু মিলে উনি বিরক্ত হয়ে চলে গেছেন যে আমি টাকা ইনভেস্ট করবো না এখানে, কারণ তারা কেউ চায় না। বাংলাদেশে দেখলাম একটা সিটি কর্পোরেশনের 57টা ওয়ার্ডে টেন্ডার হইতেছে, ময়লা আবর্জনাটা কে নিয়ন্ত্রণ করবে, টেন্ডার দিয়ে দিচ্ছে, এবং এটা অলমোস্ট সব দেখবেন একটা দলের নেতারা পাবে। তিনি ওই ওয়ার্ড থেকে 5-10 লাখ টাকা ওই বর্জ্য ব্যবস্থাপনা দিয়ে ইনকাম করবেন। ডিশের ব্যবসা দেখবেন প্রফেশনাল কোনো কোম্পানিকে দেওয়া হয় না। তা আপনি যে কোম্পানির ফোন ব্যবহার করেন, সিম ব্যবহার করেন, সে তো পাড়া মহল্লায় এসে ব্যবসা করে না। আপনি যে ফ্লেক্সি লোড করেন, আপনার সাথে কারোর সাথে দেখা হয় না তো ওই কোম্পানির, করতে পারছেন তো, কারণ ব্যবসাটা পেশাদারিত্ব। তো ডিশের ব্যবসাটার কাজটা বড় কোম্পানি করতে পারবেন না কেন? আপনি 10টা-20টা কোম্পানিকে কেন লাইসেন্স দিয়ে দিতে পারছেন না? দেখবেন এটা সরকারি, এটা দলগুলোকে দেয়, যারা সরকারি দল অথবা বড় দল থাকে তারা এগুলো নেয়। এরপর দেখবেন ইন্টারনেট কানেকশনের একটা ব্যবসা আছে, প্রতি পাড়ায় পাড়ায়, মহল্লায় দেখবেন লাইসেন্স দিয়ে দেয়। এটা কাইন্ড অফ হাট ঘাট, বাজার, মাঠ টাট, লাইসেন্স এগুলো দেখবেন কোনো সিস্টেম নাই। আপনি সায়দাবাদ দেখেন, গাবতলী, মহাখালী, এরপরে হচ্ছে যত বাজার টাজার আছে, গুলিস্তান থেকে শুরু করে সব জায়গায় দেখবেন কোনো সিস্টেম ডেভেলপ করছে না। হকার, ফেরিওয়ালা যারা ব্যবসাটা করছেন, এটা কিন্তু রাষ্ট্রে সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে স্ট্রিট মার্কেট আছে, আপনি চাইলে হকার ব্যবসাটা ডিল করতে পারবে। সিটি কর্পোরেশন কে কোথায় ফলের জুস নিয়ে বসবে, বাদাম নিয়ে বসবে, লাইন করে দেন, মার্ক করে দেন, সিটি কর্পোরেশনকে ভাড়া দেবে, তারা রাস্তার ভাড়া দেবে, যেখানে যেটা হাঁটার পথ নয় তেমন জায়গাতে। এটাকে তারা দেখবেন প্রফেশনাল করে না, কারণ এই হকার ব্যবসা দিয়ে প্রতি বছর শত কোটি টাকার লুটপাটের বাণিজ্য আছে। অতএব এইটা আমাকে খুব কষ্ট দেয় যে রাজনীতিবিদরা পেশা না থাকার কারণে রাষ্ট্রের বিভিন্ন সেবাকে তারা পেশাদার করতে দিচ্ছে না, কারণ এখান থেকে একটা লুটপাট বাণিজ্য আছে। আমি এই যে বাদামতলী বাজার টাজার, এই যে বুড়িগঙ্গার কেন্দ্রে যে বড় বড় বাজার আছে, প্রতি মাসে নাকি হাজার কোটি টাকার চাঁদাবাজি আছে, এখানে লুটপাট আছে।
পরিবর্তন হচ্ছে না, এটা আমাকে অনেক কষ্ট দেয়। তারপরে হচ্ছে একটা বিষয় হচ্ছে যেটা মানে আমি খুব মানে আনকমফোর্টেবল ফিল করি পলিটিক্সে, সেটা হচ্ছে যে আপনার পদের প্রতি দেখবেন যে মানে চেয়ারে বসা নিয়ে রাজনৈতিক দলের বড় বড় নেতাদের ভিতরে দেখছি ঠেলাঠেলি হয়ে যায়। আপনি দেখবেন যে ফুল দিতে গেছে, ব্যানারে দাঁড়াইছে, মানে কে কোন পাশে দাঁড়াবে, ক্যামেরার ফ্রেমে আসতেছে কিনা, মধ্যে পড়তেছে কিনা, ডানে কিনা বামে কিনা। ইভেন বহু রাজনৈতিক দলের নেতাকে দেখছি গিয়ে তার জন্য যেহেতু চেয়ার মঞ্চে খালি ছিল না, সে ওখান থেকে রাগ হয়ে বের হয়ে গেছে যে আমাকে ওইখানে বসতে দেওয়া হইল কেন, বক্তব্য কে কার আগে দেবে, কাকে কতক্ষণ দেওয়া হইল, এই বিষয়গুলো নিয়ে দেখবেন ছোটোখাটো বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে প্রচণ্ড মনোমালিন্য আছে। এবং মানে রাজনীতি যে একটা বড় কাজ, এগুলোর ঊর্ধ্বে উঠে এই কাজটা করতে হবে, সেই জিনিসটা এটা আমরা দেখতে পাচ্ছি না। শো অফ করা দেখবেন পলিটিশিয়ানদের ভিতরে, 10টা 20টা 30টা মোটরসাইকেল থাকতে হবে, বড় গাড়ি চালাইতে হবে, জিপ গাড়ির উপরটা খোলা থাকবে, ওখান থেকে উনি আবার দাঁড়াবে, দাঁড়ায় হাত তুলবে, হাত তুলে রোড শো করবে। এই যে মানে শো অফ করার রাজনীতিটা, সেই রাজনীতিটা আপনার মানে আমাদেরকে খুব পীড়া দেয়, এবং এই রাজনীতিটা এক্সপেন্সিভ, এবং এটাকে যেটা করেছে আমাদের মানুষের চরিত্র নষ্ট করে দিয়েছে। এবং আরেকটা জিনিস আমায় কষ্ট দেয়, সেটা হচ্ছে যে মানুষজনও খুব খারাপ হয়ে গেছে। আপনার ভোটাররা টাকা পয়সা ছাড়া ভোট দিতে চায় না, এবং ভোটের ডায়নামিক্স পরিবর্তন করে দেয়। কোটি কোটি টাকা লেনদেন করতে হয় ইলেকশনের দিন অথবা তার আগের 1-2 সপ্তাহ আগের দিন। অতএব এই মানে এই সব কিছু মিলে যেটা হয়েছে, রাজনীতি বলতে বাংলাদেশে আমরা যেগুলোকে বুঝি অথবা দেখি, এটার কোনোটা আসলে রাজনীতি নাই। মানে এখানে সব আছে কিন্তু এখানে রাজনীতি নাই। পলিটিক্স বলতে যেটা বোঝানো হয়, জাতিকে তৈরি করা, রাষ্ট্রকে উন্নয়ন করা, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া, মাসের পর মাস, বছরের পর বছর এইটার উপরে খেটে পরিশ্রম করে খাটাখাটি করে রাষ্ট্রটাকে বদলে দেওয়া, এইটার যে কল্পনা, স্বপ্নটা, এইটা আমি পলিটিশিয়ানদের মধ্যে অলমোস্ট দেখি না। এই ভিশন, এই স্বপ্ন এই রাজনীতির মধ্যে নাই, এবং এটা আমাকে অনেক কষ্ট দেয়। আরেকটা বিষয় কষ্ট দেওয়া, পলিটিশিয়ানদের ভিতরে অলমোস্ট প্রায় 99% লেখাপড়া নাই। রাজনৈতিক দলের নেতাকর্মীরা লেখাপড়া করেন না। অলমোস্ট দেখবেন প্রায়, আমি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে যাই, যে টপিকটা দেয়া থাকে অলমোস্ট কোনো পলিটিশিয়ান ওই টপিকের উপর কথা বলেন না অথবা বলতে পারেন না। তিনি ঘুরায় ফেরায় সংস্কার, বিচার, নির্বাচন ডিসেম্বরের মধ্যে হইতে হবে, তা না হলে দেশ ঝুঁকির ভিতরে পড়বে, অথবা আমরা দিল্লির এই সমস্যায় আছি, ওই সমস্যায় আছি, এই 4-5টা মুখস্থ কথার বাইরে তারা কোনো বিষয়ে জানেন না, লেখাপড়া নাই, কথা বলতে পারেন না। অথচ পলিটিশিয়ান হচ্ছে জাতিকে নেতৃত্ব দেবে, তিনি যদি পথ খুঁজে না পান, তিনি যদি অমাবস্যার অন্ধকারে হারায়া যান, পূর্ণিমার চাঁদ উঠবে কীভাবে? এই জন্য হচ্ছে এই জাতির কপালে কখনো পূর্ণিমার চাঁদ ওঠে না, তার আমাবস্যাটাই শেষ হয় না। কারণ হচ্ছে এই ধরনের অন্ধ, খোরা, ল্যাংরা, মূর্খ, অশিক্ষিত, অসৎ এই বিশাল রাজনৈতিক শ্রেণীটা যখন ড্রাইভিং সিটে বসে, গাড়ির চালকের আসনে বসে, সে আসলে খাদে পড়বেই। তার নেতৃত্বে জাতি বারবার খাদে পড়বে। অতএব নেতাদের যে ভুল ত্রুটি আছে, জনগণেরও ভুল ত্রুটি আছে। তারা আসলে কীরকম নেতা চায়, তারা আসলে ভালো মানুষকে নেতা বানাইতে চায় কিনা। ভালো মানুষকে নেতা বানাইতে হলে পকেটের টাকা দিয়ে নেতা বানাইতে হবে। আগের দিনে মুরব্বীদের কাছ থেকে শুনেছি, গ্রামবাসী মিলে একটা ভালো মানুষকে চেয়ারম্যান বানাইতো, মেম্বার বানাইতো, কারণ তারা জানে কোন মানুষটা আসলে চুরি করবে আর কোন মানুষটা ক্ষমতা থাকলে আমাদের সাহায্য করবে। অতএব এই পুরো বিষয়গুলো হচ্ছে রাজনীতির, আমাকে কষ্ট দেয়। বাট আমি আশাবাদী যে নতুন তরুণরা, শিক্ষিতরা, পেশাদার জনগোষ্ঠী আবার এই জিনিসটা বুঝতে পারছে। তারা বুঝতে পারছে তাদের একটা দায়িত্ব আছে, এবং এই দায়িত্বের জায়গা থেকে তারা ঘুরে দাঁড়াতে চায়, এবং তারা একটা প্ল্যাটফর্ম চাচ্ছে, যারা সত্যিই এই অন্যায়, মানে যে অন্যায্যতা আছে সমাজের ভিতরে, অসঙ্গতি আছে, এটাকে কাটায় একটা সত্যিকারের রাজনীতি তৈরি হবে। এই রাজনীতির পিছনে তারা দাঁড়াবে, এই প্রবণতাও আমি দেখতে পাচ্ছি। প্রচুর ভালো মানুষরা আসে আমাদের সাথে, পার্টিতে জয়েন করছে, যারা কোনোদিন রাজনীতি করে নাই, একদম পিওরলি অরাজনৈতিক লোক, কিন্তু সে দেশের জন্য কিছু একটা করতে চায়, মনে করে যে আপনার সাথে কাজ করব। অতএব এই আগ্রহের জায়গাটাও তৈরি হচ্ছে, এবং তারা বোধ করছে যে তাদের মনের কথাগুলো কেউ বলে না। তারা রাজনীতিবিদদের মুখ থেকে যে কথাগুলো শুনতে চায় সেগুলো কেউ বলে না, তারা সব গোপন করে, তারপর ঢেকে যায়, সত্য মিথ্যা টুইস্ট করে কথা বলে। এই বাস্তবতাগুলো শুনে জনগণ খুব বিরক্ত, এরকম একটা শ্রেণীও আছে। তো এই মিশ্র বাস্তবতা বিরাজ করছে আর কি। তো আর একটা ভালো দিক হচ্ছে, রিসেন্টলি যেটা দেখলাম, আপনার
প্রচুর শিক্ষিত, লেখাপড়া করা, পশ্চিমে বড় হয়েছে, একটা লম্বা সময় কাটিয়েছে এমন মানুষ পলিটিক্সে আসছে। এরকম মানুষ আমাদের দলের ভিতরে অনেক আছে, ব্যারিস্টার, ইউরোপ আমেরিকাতে ছিল, লেখাপড়া করে দেশে আসছে, পলিটিক্স করতেছে। এনসিপিতেও আপনার দেখলাম যে আপনার তরুণদের ভিতরে একটা বিশাল অংশ ইউরোপ আমেরিকাতে ছিল, লেখাপড়া করেছে, তারা দেশের জন্য দেশে চলে আসছে, দেশে ফেরত আসছে। তো এই প্রবণতাটাও শুরু হয়েছে। যেমন আপনি দেখেছেন যে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, তারপরে যে ফয়েজ আহমদ তাইয়ব, জিয়া হাসান, এরকম অনেক মানুষ বিদেশে ছিলেন, ভালো ক্যারিয়ার ছিল, তারা দেশে ফিরে আসছে দেশের জন্য কাজ করবার জন্য। তো এই প্রবণতাটাও আছে। তো এই জন্য আমার মনে হয় যে মানে চ্যালেঞ্জ আছে, কিন্তু আমরা আশাহত হবার সুযোগ নাই। আমি আশার আলো দেখতে পাচ্ছি। ভাইয়া একটা প্রশ্ন যুক্ত করে দিই যে কেমন বাংলাদেশ দেখতে চান? বাংলাদেশ দেখতে চাই হচ্ছে এক কথায়, যেই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে গেলে সম্মানিত বোধ করবেন। আমরা বিভিন্ন দেশে যখন যাই, আমাদের এই পাসপোর্টের রং দেখলে আমাদের গায়ের দিকে, আমাদের চোখের দিকে তাকায় যে একটা মানে একটা বিশ্রী ধরনের চেহারা দেখি তাদের মুখে, মানে খুবই মানে অভদ্র, অসভ্য, ফকির, মিসকিন, টাউট, বাটপার, কী জন্য আসছে, নিশ্চয়ই কদিন থেকে আবার পালায়ে চলে যাবে অথবা কোনো একটা চুরি করবে, এরকম একটা অ্যাটিচিউড তৈরি হয়। পাসপোর্টের দিকে এরকম তাকায়, লাইট দিয়ে দেখে ভিসাটা জেনুইন কিনা, না ডজি ভিসা, ফ্রড করছে কিনা, গলা কাটা ভিসায় আসছে কিনা, এই জিনিসটা দেখতে চাই না। এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে আপনার পাসপোর্ট দেওয়ার সাথে সাথে আপনাকে হাসি মুখে ওয়েলকাম করবে, সম্মানিত বোধ করবেন আপনি। এবং সম্মানের জায়গাটা আমাদেরকে তৈরি করতে হবে। যেই নাগরিকের তার নিজের দেশে সম্মান নাই, ভিন দেশে গেলেও সে কোনো মর্যাদা পাবে না। অতএব এইটা মাথায় রাখতে হবে আমাদেরকে। এই জন্য ইউরোপ আমেরিকানরা দেখবেন নিজেদেরকেও নিজেরা সম্মান করে নিজের দেশে, তারা যখন বিদেশে যায় তাদেরকে বিদেশিরাও সম্মান করে। অতএব আমার দেশের ভিতরে এই পরস্পর সম্মানের জায়গা, মর্যাদার জায়গা, নাগরিক অধিকারের জায়গা আমাদেরকে তৈরি করতে হবে। এটা আমরা আশা দেখি, স্বপ্ন দেখি এটাকে নিয়ে।